শান্তনুদা, আপনাকে যদি বলি যে আপনি আগে হিন্দু নাকি আগে ধর্মনিরপেক্ষ, কোনটা? আমি হিন্দু, অবশ্যই। আমি ধর্মনিরপেক্ষতা 100 বার আছে, কিন্তু জাতিগত আমি হিন্দু। আমি যখন প্রথম জন্মায় আমাকে অন্নপ্রাশন দেওয়া হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা না। এটা বলতে মিথ্যে বলা হয় যে না আমি হিন্দু, আমি ধর্মনিরপেক্ষ। যদি শেষবারও জিজ্ঞেস করি আপনি আগে হিন্দু নাকি আগে ধর্মনিরপেক্ষ, কোনটা? না, আমি অবশ্যই হিন্দু, কিন্তু আমি বিদ্বেষী না। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কেএন টিভি। আর আজকের কেএন টিভির অতিথি এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, বন্ধুবর, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শান্তনু সিংহ রায়। কেমন আছেন শান্তনু? ভালো আছি, নমস্কার। আজকে আমরা আলাপচারিতা সারব এই পরন্ত বিকেলে, যে বর্তমান ভারতবর্ষে আমরা রবীন্দ্রনাথের ভাষায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাকে যেমন স্বীকার করি, ঠিক তেমনি আবার আমাদের মধ্যে চরম অসন্তোষ কাজ করছে, এটাও অনেকটা দৃশ্যমান। বিশেষত কেন্দ্রে বিজেপি সরকার আসার পরের থেকে সুশীল সমাজ নিদারুণভাবে লক্ষ্য করছে যে দেশ যেন একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে। কি বলবেন? আমরা দীর্ঘদিন দেখছি মানুষের মধ্যে যে অস্বস্তিটা বেড়েছে, মোবাইলের যে একটা পরিস্থিতি আমরা সব কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু ফলস জিনিসও চলে আসছে। আর সব থেকে যেটা হচ্ছে সাম্প্রদায়িকতাটা খুব ভীষণভাবে বীজটা যেন বেড়ে চলেছে। আমরা বিশেষ করে থানাপাড়া এলাকাতে ছোট থেকেই বড় হয়েছি। আমি হিন্দু, নাম শান্তনু সিংহ রায়, আমি পুজো করব, আমি আমার ধর্ম পালন করব, এই জায়গাটা ঠিক আছে। আরেকজন আমার বন্ধু সিদ্দিক হোসেন হতে পারে, মজিদ মন্ডল হতে পারে, মজিদ বিশ্বাস হতে পারে, সে মুসলিম, সে নামাজ পড়বে, রোজা করবে, তার ধর্মটা সে করবে। কিন্তু ভয়ঙ্করটা কোন জায়গায় হয়, যদি সেখানে আমি একজন হিন্দু হয়ে যদি আমি মসজিদে আঘাত করতে যাই, একজন মুসলিম হয়ে যদি কখনো মন্দিরে আঘাত করে, সেই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়। আজকে এমন একটা পরিস্থিতি হয়, খুব রিসেন্ট একটা ঘটনা ঘটল। আর সাম্প্রদায়িকতা যেটা চলছে বর্তমানে, এগুলো সরকারের খেলা, রাজনৈতিক খেলা। সরকার যেমন খেলা করছে, একদিকে মোদীকে দেখলাম আমরা অযোধ্যা মন্দির করতে, এখানে একটা হিন্দু ভোট, ঠিক লোকসভার আগে একটা হিন্দু ভোটকে একত্রিত করবার একটা দেখলাম জিনিস। আর খুব রিসেন্ট দেখছি আমরা যেটা চলছে দীঘাতে জগন্নাথ মন্দির। আমরা দেখেছি পুজোর সময়তে বা ঈদের বা মসজিদ করতে বা মন্দির করতে কখনো কোনো সরকারকে এগুলো দেখার দরকার পড়ে না। মসজিদ মুসলিম সমাজ করতে পারবে, সে ক্ষমতা মুসলিম সমাজেরও আছে। মন্দির পুজো হিন্দু সমাজ করতে পারবে, সে ক্ষমতা হিন্দু সমাজেরও আছে। অন্যান্য যারা আছে তাদেরও আছে, খ্রিস্টান বলুন, জৈন বলুন, যেহেতু আমাদের এখানে হিন্দু মুসলিমরাই আছে, অন্য সবাই এখানে নেই, সেই জন্য তাদের কথা আমি বলছি। তো সেই হিসাবে সরকারের এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করাতে, সরকার একটা মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করতে কিন্তু সহযোগিতা করছে। আমি বলবো শান্তনুদা, আপনার কাছে যদি প্রশ্ন করি যে আপনি দীর্ঘ অন্তত 40 বছর হয়তো এখানে বসবাস করছেন, মানে আপনি নিশ্চয়ই এই থানাপাড়া এলাকাতেই জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আমার জন্ম এখানে এবং আমার বড় হওয়া, বেড়ে ওঠা, পড়াশোনা এখনো চলছে। আপনাকে আমি যদি এক্স্যাক্টলি প্রশ্ন করি যে আপনি কি কখনো, আপনি বলছিলেন যে প্রায় 90% মুসলিম এলাকায় আপনি বসবাস করেন, তো কখনো কি আপনি সাম্প্রদায়িক সমস্যাকে ফিল করেছেন? কখনো কি সাম্প্রদায়িক সমস্যায় পড়েছেন? না, সাম্প্রদায়িক সমস্যায় পড়িনি, বরঞ্চ আমি দেখেছি আমরা, বিশেষ করে আমার ক্ষেত্রে হয় এবং দেখেছি আমরা সংখ্যালঘু হিসাবে আমরা কিন্তু সহযোগিতা পাই এই সংখ্যাগুলোর কাছে। এবং এখানে যারা মুসলিম ভাই বন্ধু এবং প্রত্যেকের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এবং শুধু আত্মীয়তা বলতে না, পারিবারিক সম্পর্ক আছে। তাদের অনুষ্ঠানে আমাকে পরিবার সহ নিমন্ত্রণ করে, আমার অনুষ্ঠানেও তারা পরিবার সহ আসে, এবং তাদের বাড়িতে বসে, রান্নাঘরে বসে খাওয়া, এগুলো ছোট থেকে আছে, এখনো আছে। আমার ক্ষেত্রে কোনো সমস্যায় আজ পর্যন্ত আমি পড়িনি। ঝই ঝামেলা যদি কখনো হয় কোনো হিন্দুর সাথে কোনো মুসলমানের, সেটা কি জাতিগত নাকি পারিবারিক বা জমি জমা সংক্রান্ত, কি মনে করেন? এগুলো জাতিগত অবশ্যই না, এগুলো ব্যক্তিগতই আসে। যেমন রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে অনেক রাগটা থাকে, ইলেকশনের সময় রাগ তোলাতুলি শুরু হয়, তখন বলে যে দল করতে গিয়ে হলো। এটা এরকমই হয় যে সংখ্যালঘু বলে আমাকে মারলো, আমরা অল্প করাছি বলে মারলে, এগুলো একটা প্রচারের ক্ষেত্রে এটা তৈরি করা হয় এক জায়গায়, মানে একটা মানুষকে একত্রিত করার জন্য এগুলো ব্যবহার করা হয়। কেএন টিভির শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবার জন্য অনুরোধ করব যে শান্তনু সিংহ রায়, তিনি একজন হিন্দু ধর্মের মানুষ, তিনি এখানে একেবারে খোলাখুলি কেএন টিভিতে অকপট
তিনি বলতে চাইছেন যে প্রায় 90% মুসলিম এলাকায় তিনি তার এই যে বয়স অতিক্রম করেছেন, তিনি 40 বছর বয়সে বা 45 বছর বয়সে তিনি আজও পর্যন্ত কখনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখেননি, অথবা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে তিনি সাম্প্রদায়িক এই ট্যাগ দিতে চান না। কি বলবেন? না, অবশ্যই এ বিষয়ে তো কোনো দ্বিধা নেই, যেহেতু আমরা এখানে বাস করি এবং অ্যাকচুয়ালি কি বলবো যে আমার সঙ্গে যারা থাকে বা যে কোনো ক্ষেত্রে, এবার আমি আরেকটু ব্যাকে যাই, আপনিও জানেন খুব ভালো মতো, এই গতবার যে নির্বাচন হলো পঞ্চশীল যেখানে প্রার্থী ছিলাম সেখানে বোধহয় একটাও হিন্দু ভোটার ছিল না। তাহলে এই সাহসটা যদি আমি দেখাতে পারতাম না, যদি সাম্প্রদায়িক জায়গা থাকতো, তাহলে ওইরকম জায়গায় গিয়ে নিশ্চয়ই আমি একটা প্রার্থী দলীয় প্রার্থী সিম্বল নিয়ে সেখানে প্রচারে আমি নামতাম না নিশ্চয়ই, বা নামতে পারতাম না। অতএব সেটা কোনো কাজই করেনি, অবশ্যই করেন আমাদের ক্ষেত্রে। কিন্তু তখন হয়েছিল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রিয় দর্শক, সেই 2011 সাল পর্যন্ত একেবারে শিয়ানে লড়াই যাকে বলে, সেই দুটো প্রতিদ্বন্দ্বী দল, একটা হচ্ছে জাতীয় কংগ্রেস আর একটা হচ্ছে সিপিআইএম। কোথায় গেল সেই জাতীয় কংগ্রেস? জাতীয় কংগ্রেস সত্যিকারের যেটা কথা, মানুষ কিন্তু আতঙ্কে আছে। আমরা দেখেছি আমাদের সঙ্গে করিমপুরে মিটিং করেছে, থানার পরে তার বাড়ি হয়তো, কিন্তু রাস্তায় কথা বলছে না। কীভাবে ভাই কথা বলছে না কেন? তাহলে ভয় লাগছে। আতঙ্ক পরিষদ থেকে বেরোতে হবে। প্রশাসনিক কিছু গলদ আছে, ত্রুটি আছে, সবাই জানে, সব কিছু ক্যামেরার সামনে বলা সম্ভব না, বললে আমারও বিপদ বাড়তে পারে। তবে এটুকু বলতে পারি, মানুষ যদি আশ্বস্ত পায়, এখনো আমার এলাকায় কংগ্রেস আছে এবং কংগ্রেস নিশ্চিত একটা ভালো রেজাল্ট করতে পারে। কংগ্রেসের সাথে দখল ক্ষমতা আছে, কিন্তু সঠিক প্রশাসনিক সহযোগিতাটা আমরা কংগ্রেস দল বা সিপিএম দল যাই বলেন এরা পাই না। আমরা কংগ্রেস দল সেগুলো পাই না, অন্যান্য দল কি পাই সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা প্রশাসনিক সহযোগিতা, যেটা নিরপেক্ষ সহযোগিতা বলতে আমার পক্ষে নয়, একটা নিরপেক্ষ সহযোগিতা যদি আমরা পাই রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইলেকশনের সময় বা কোনো সময়, তাহলে কিন্তু কংগ্রেস এখানে নিশ্চিত ঘুরে দাঁড়াবে এবং ক্ষমতা আছে কংগ্রেসের। কংগ্রেস নাই বলবো না। বিষয় হচ্ছে বিরোধী শূন্য করতে হবে, যেটা হচ্ছে মোদী মমতার একই বক্তব্য। বিরোধী থাকা হবে না, আমরা বিরোধী করি, বিরোধী যে গণতন্ত্রের একটা অপর কণ্ঠ, এই জায়গাটাই দুটো সরকার মানতে চায় না। তার জন্য কি বিরোধীকে শূন্য করতে হবে, মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী শূন্য করতে হবে। আপনি জানেন না 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অনেকের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আমরা আইনি সহযোগিতা পাইনি। যদি আজকে আইনি সহযোগিতা পেতাম, আমরা সিপিএমের আমলে অ্যাকচুয়ালি বলছি, থানাতে গেলে যে কোনো কাজ করতে গেলে আমরা দেখেছি সিপিএমের থেকে আমাদের খুব একটা কম প্রায়োরিটি দেওয়া হয় এবং সেখানে আমরা টক্কর দিয়েছি। এবং সিপিএমের যে বাম আমলেতেও দেখা যাচ্ছে যে নতিডাঙ্গা 1, 2 এই পঞ্চায়েতগুলো কিন্তু অল্টারনেট হয়েছে, কখনো কংগ্রেস পেয়েছে, কখনো সিপিএম পেয়েছে, বা 12টা মেম্বারের মধ্যে কখনো 6টা কংগ্রেস পেয়েছে, হয়তো 5টা কংগ্রেস পেয়েছে, 7টা ওরা পেয়েছে, সিপিএম পেয়েছে, পঞ্চায়েত গঠন করেছে, কিন্তু বিরোধী মেম্বাররা আছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন জেতার আগেই দেখছি বিরোধী মেম্বাররা তৃণমূলের ওই সার্টিফিকেটটা ওদেরকে দিতে পারলে যেন ওরা একটা স্বস্তি পেয়ে যায় যে আমরা বেঁচে গেলাম, এরকম একটা মানসিকতা। তার মানে দল বদলু, এই একটা মানসিকতা খুব এখানে চলছে। আমার পঞ্চায়েতেও আমার 2টো মেম্বার জিতেছিল, একটা সিপিএমের একটা কংগ্রেসের। সত্যিকারের কথা বলবো, আমাদের যে কংগ্রেসের সদস্যটা ছিল সে জেতার পর থেকে আর আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট মানে একটা যোগাযোগ যে আমরা রাখার চেষ্টা করলে সে রাখেনি, এরকম হয়েছে। আপনি দেখলেন নতুনডাঙ্গা 2 এ রিসেন্ট আমাদের 5টা পঞ্চায়েত সদস্য চলে গেল তৃণমূলে। এইগুলো ধরেন, এই যে ব্যাপারগুলো, এতে ক্ষতি হচ্ছে। আজকে হয়তো তৃণমূল পাচ্ছে বলে আনন্দ করছে, কিন্তু এই দিনটা ঘুরে তো আবার ফিরবে, যে দলই আসুক ক্ষমতায় তারা তো সেই ব্যবহারটা করবে, তাহলে সঠিক গণতন্ত্রটা আসবে না, বিরোধী শক্তিটা থাকবে না পঞ্চায়েতে, কাজ কি করে হবে? দলের নেতা হিসেবে কখনো কি অফার পেয়েছেন? হ্যাঁ, অফার অবশ্যই পেয়েছি, অফার পাইনি বলবো না, তবে আমার কংগ্রেসের আদর্শটা খুব ভালো লাগে। 2019-এর উপনির্বাচনের সময় নিশ্চয়ই আপনার মনে আছে যে তুখোড় একজন প্রার্থী বিজেপির পক্ষ থেকে ছিল এবং তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ছিলেন, সেই সাথে আপনাদের জোটের গোলাম রব্বি ছিলেন এবং বিজেপি, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, যদি আপনি একটু জয়প্রকাশ মজুমদার ছিলেন, যিনি একটু বিতর্কিত বটে, যিনি চরমভাবে বিতর্কিত, সেই জয়প্রকাশ মজুমদারও ছিল। বিজেপি থেকে আপনার কাছে কি কোনো অফার এসেছে কখন? না, বিজেপি থেকে আসেনি। আমি খুব কট্টর বিজেপি বিরোধী, পরিষ্কার কথা। যেহেতু ওরা একটা অ্যাকচুয়ালি বিজেপি তো একটা জাতি দল, আমি জাতি দলের বিরোধী। আমি কিন্তু কমিউনিস্ট পরিবারে বড় হওয়া ছিল। আপনি কি মনে করেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল? হ্যাঁ, 100%। ওরা তো একটা জাতিকে নিয়ে দল করছে, এটা অস্বীকার করার কিছু নেই। ওদের এজেন্ডাই তো আছে, তাই হিন্দুত্ববাদী দল বিজেপি। তৃণমূলের আমরা বিরোধী হলাম, তৃণমূলের সঙ্গে লড়াইটা করছে। সিপিএমরা কিন্তু বিরোধী যে লড়াই, সেই লড়াই কিন্তু সিপিএমরা কোনোদিন করেনি। এই হালে 11 সাল থেকে গেছে,
তারা কখনো, আমি দেখেছি, প্রার্থী নিতে চায় না, আন্দোলনের মুখ নাই। জিনিসটা আমার এলাকায় রাজনীতির কথা বলছি, সিপিএমের ফেরাটা খুব কঠিন। সিপিএমকে কিন্তু মানুষ গ্রহণ করছে না। তৃণমূলের পক্ষ থেকে যদি সামনে কোনো অফার আসে গ্রহণ করবেন? অবশ্যই না, এটা নিশ্চিত। গ্রহণের কোনো জায়গাও নেই, সেই মানসিকতাও নেই। রাজনীতি ছেড়ে দিলে ছেড়ে দিতে পারি। এবার দেখুন, অফার বলতে একটা কথা হচ্ছে, যদি কোনো আমার জীবনহানির অফার থাকে তাহলে আমাকে গ্রহণ করতে হবে। জীবনহানি ছাড়া আমি তৃণমূল করতে পারি। আতঙ্ক যদি সেইভাবে আমাকে সৃষ্টি করা হয় তাহলে নিশ্চয়ই করবো। আচ্ছা, এমনি নর্মালি সাধারণভাবে কোনো লোভ লালসার মধ্যে দিয়ে আমি কখনোই তৃণমূল গ্রহণ করবো, এটা আমার কোনো সময় মাথায় আসেও না, আমি ভাবিও না। ভাবনার মধ্যে এটা নেই, একদম। যদি ভোটটা একদম নিরপেক্ষ ভোট হতে হবে, প্রশাসনিক সহযোগিতা দিয়ে পুরো নিরপেক্ষ ভোট হতে হবে, কোনো ছাপ্পা হবে না, এরকম যদি ভোট হয় একদম 100-100 আমি নিশ্চিত। করিমপুর 2 ব্লক কংগ্রেস একদম নিশ্চিত দখল করবে। এখনো ভোটার আছে, মানুষ আছে। কংগ্রেস, বিশেষত বর্তমানে কংগ্রেসের সুপ্রিমো রাহুল গান্ধী একটা কথা বলে থাকেন, দিদি আর মোদি সেটিং, আপনিও কি বলবেন? আপনি কেন আমজনতা বলছে, আপনি সবসময় বুঝতে পারছেন, সিবিআই ইডির বিষয়গুলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, তো আপনাকে যদি শেষ কথা জিজ্ঞেস করি, কখনো আপনি যদি নেতা হন, মন্দির বানাবেন নাকি মসজিদ বানাবেন, নাকি মন্দির মসজিদ দুটোই বানাবেন, কোনটা? না, আমি মন্দির মসজিদের মধ্যে নেই। সত্যিকারের কথা, আমি নাস্তিকবাদ না, আমি হিন্দুর ছেলে, পুজোপাল করি। পুজোপাল করি বলতে উপোস টুপোস করা হয় না, কিন্তু বিশ্বাস করি, এবং বিশ্বাসও করি, এবং পরধর্মকে আমি সম্মানও করি। এটা হচ্ছে আমার কাছে একটা কথা, যে আমি হিন্দু বলে আমি মন্দির করতে হবে বা মসজিদ ভাঙতে হবে বা মসজিদ করতে হবে মন্দির ভাঙতে হবে, এইসবে আমি বিশ্বাসী না। মন্দির মসজিদ, গ্রামের মানুষ এখন প্রচুর ভালো সচ্ছল মানুষ, এবং মন্দির মসজিদ নিজেরা যথেষ্টভাবে করেছে। আপনি তুলনামূলক দেখুন, এলাকায় ঘুরে মন্দির, আমার পাড়াতেও মন্দির। মানে আপনি এটা বলতে চাইছেন যে মন্দির মসজিদ করা সরকারের কাজ নয়? অবশ্যই না, সরকার কেন করবে? মন্দির মসজিদ তো সাধারণ মানুষ তার আপন আপন জায়গাতে করবে মন্দির মসজিদ, সেটা সরকারের কোনো হস্তক্ষেপ করা উচিত না। তো শান্তনুদা, আপনাকে যদি বলি যে আপনি আগে হিন্দু নাকি আগে ধর্মনিরপেক্ষ, কোনটা? আমি হিন্দু, অবশ্যই। আমি ধর্মনিরপেক্ষতা 100 আছে, কিন্তু জাতিত্ব আমি হিন্দু। আমি যখন প্রথম জন্মায় আমাকে অন্নপ্রাশন দেওয়া হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা না। এটা বলতে মিথ্যা বলা হয় যে না আমি হিন্দু, আমি ধর্মনিরপেক্ষ। যদি শেষবারও জিজ্ঞেস করি আপনি আগে হিন্দু নাকি আগে ধর্মনিরপেক্ষ, কোনটা? না, আমি অবশ্যই হিন্দু, কিন্তু আমি বিদ্বেষী না। একটা কথা, আমি সাম্প্রদায়িক বিদ্বেষী না, আমি 100বার হিন্দু। আমার নাম সিংহরা, আমার গলায় পৈতে আছে, আমাদের পুজো আর্চা সব কিছু হিন্দু ধর্ম মেনে হয়, তাহলে আমি কেন বলবো? আমি অবশ্যই হিন্দু, ঠিক আছে। আর জন্মটা যেহেতু আগে হয়, সুপ্রিয় শ্রোতা দর্শক, শান্তনু সিংহ রায়ের কাছে এখন জানতে চাইব কেএন টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। কেএন টিভিটা দেখুন, রোগটা খুব ভালো মনের মানুষ, একদম আমার দাদা ভাইয়ের মতো সম্পর্ক। এবং একটা কথা হলো, এই চ্যানেলগুলো যদি সবাই মিলে দেখেন, সাবস্ক্রাইব করেন, তাহলে কি হয় যে উনি আরও বেশি আগ্রহ পাবেন। আজকে দেখুন, সত্যিকারের কথা, আমাদের কথা তো পৌঁছায় না মানুষের কাছে। আমাদের অনেক কথা বলার থাকে, চায়ের দোকানে হয়তো 8টার মধ্যেই সমাগম থাকে। আজকে রোগটার মতো মানুষরা আমাদের কথা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, আমার বলে নয়, এলাকার আমার মতো যারা রাজনৈতিক মানুষ আছেন, যারা সমাজসেবী আছেন, প্রত্যেকের কথায় রোগটা নিশ্চয়ই আরও আগামী দিনে আরও অনেকেই এই ভিডিও করবেন বা তারা সাক্ষাৎকার রোগটা নেবেন, তাদের কথাও পৌঁছে দেবেন। সেই হিসাবে অনুরোধ করবো যে সবাই দেখুন কেএন টিভিটা, এবং রোগটাকে সমর্থন করুন, কেএন টিভিকে সমর্থন করুন। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। সেই সাথে কেএন টিভির সাথে কোনো রকম রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা মুসলিম মানুষের কথা তুলে ধরি, হত দরিদ্র নিপীড়িত নিগৃহীত মানুষের বঞ্চনার কথা তুলে ধরবো কেএন টিভির মাধ্যমে। কেএন টিভির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো আমরা ধরিয়ে দেব আপনাদের সামনে, বিচার করবেন আপনারা। আগামী কোনো পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নমস্কার।